হ্যালো স্টুডেন্টস, তোমরা 12-এ উঠে গেছো, কিন্তু স্কুল হচ্ছে না, বাড়িতেই থাকো। অবস্থা বিশেষ ভালো নয় চারদিকে, সেটা বুঝতেই পারছো। যাই হোক, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সের ক্লাস যাতে হয় তাই জন্য আমরা এই ব্যবস্থা করেছি। প্রত্যেকটা সাবজেক্টেই তোমরা জানো যে স্যার ম্যাডামরা দায়িত্ব নিয়ে তোমাদের সিলেবাসটা এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। আমরাও কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমাদেরকে সাথে নিয়ে সিলেবাসটা তোমাদের এগিয়ে নিয়ে যেতে চাই। তার আগে আমি একটুখানি সিলেবাসটা ডিসকাস করে দিই যে হায়ার সেকেন্ডারি সিলেবাস মানে ক্লাস 12-এর সিলেবাস, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স, এগুলো সাবজেক্ট কোড। কমা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কমস হচ্ছে কম্পিউটার সায়েন্স। কমাতে সবার আগে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টারটা আমরা 11-এ যতটা করেছিলাম তারপর থেকে কিন্তু 12-এ আছে, এবং 11-এরও বেশ কিছু জিনিস কিন্তু 12-এ আছে, যেরকম ডিমর্গানস থিওরেম, ইউনিভার্সাল গেট, এরকম আরো কয়েকটা জিনিস আমরা যখন চ্যাপ্টার করবো তখন বলে দেবো। নাম্বার 2 হচ্ছে নেটওয়ার্কিং। এটা একটা বেশ বড় চ্যাপ্টার, কেননা এটার মধ্যে 3টে পার্ট রয়েছে: নেটওয়ার্কিং, ইন্টারনেট অ্যান্ড HTML। এই নেটওয়ার্কিং, ইন্টারনেট এবং HTML এই 3টে পার্ট নিয়ে এই পুরো নেটওয়ার্কিং চ্যাপ্টারটা। নাম্বার 3 হচ্ছে DBMS, এর ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 4 নম্বর হচ্ছে MS এক্সেল, আর 5 নম্বর হচ্ছে MS অ্যাক্সেস। এই 5টা চ্যাপ্টার রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন HSS সিলেবাসে। এই 5টা চ্যাপ্টার থেকেই বড় কোয়েশ্চেন রয়েছে, মানে 7 নম্বরের যে বড় কোয়েশ্চেন হয় 5টা চ্যাপ্টার থেকে রয়েছে, ফলে 5-7-এ 35 নাম্বার এই বড় কোয়েশ্চেন এগুলো থেকে রয়েছে। আর যেরকম 21 নাম্বার MCQ, 14 নাম্বার SAQ থাকে, সেটাও এই 5টা চ্যাপ্টার থেকেই আছে। আচ্ছা, কম্পিউটার সায়েন্সে তাহলে এটা গেল কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার সায়েন্সের কথা ভাবলে প্রথমে 1 নম্বরে এই যে নেটওয়ার্কিং, ইন্টারনেট, HTML, এই চ্যাপ্টারটা এখানেও আছে। আমি নেটওয়ার্কিংটা এখানে শর্টে লিখে দিলাম, সরি, HTML। 2 নম্বর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটা পার্ট রয়েছে, সেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। ইলেকট্রনিক সার্কিট 2 রকমের হয়, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। আমরা কম্বিনেশনাল সার্কিট ক্লাস 11-এ করেছিলাম, আর ক্লাস 12-এ আছে হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট। 3 নম্বর হচ্ছে DBMS। আচ্ছা, এখানে এই DBMS এর ক্ষেত্রে আমি বলে রাখি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের DBMS এ কিন্তু অনেক পার্থক্য। এখানে DBMS টা অনেক বেশি এলাবোরেট রয়েছে, খুব ডিটেইলে পড়তে হয়। 4 নম্বর হচ্ছে ডেটা স্ট্রাকচার। 5 নম্বর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে বলা হয় C++। মানে এখানে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করে, তার মধ্যে আমাদের রয়েছে C++। তো এইটা হচ্ছে পুরো সিলেবাস, এবং 5টা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 5টা যে চ্যাপ্টার রয়েছে সেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই বড় কোয়েশ্চেন রয়েছে 7 নম্বর করে, তাতে 5-7-এ 35, এছাড়া 21 নম্বরের MCQ আর 14 নম্বরের SCQ। তাহলে এইটা গেল আমাদের ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে ক্লাস 12-এর
সিলেবাস ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স। ওকে, প্রথমেই আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে নেটওয়ার্কিং, ইন্টারনেট এবং এইচটিএমএল। তার কারণ এই চ্যাপ্টারটা যেরকম কম্পিউটার অ্যাপ্লিকেশনের আছে সেরকম কম্পিউটার সায়েন্সেরও রয়েছে। তাহলে আমরা শুরু করছি আজকে শুধুমাত্র নেটওয়ার্কিং পোর্শনটা। দেখো, নেটওয়ার্কিং করতে শুরু করার আগে আমি একটা খুব সহজ তোমাদের উদাহরণ দিই, যাতে তোমরা নেটওয়ার্কিংটা কি সেটা তোমরা বুঝতে পারো। ধরো তোমরা, মানে আমরা যেটা প্রায়শই করে থাকি, যে মোবাইলে একটা ছবি তুললাম, ছবিটা খুব ভালো উঠেছে। আমার একটা বন্ধু বলল যে আমাকে তুই ছবিটা একটু পাঠিয়ে যেত। সে বললো সে হোয়াটসঅ্যাপ ইউজ করে না, ফেসবুক মেসেঞ্জার ইউজ করে না। তাহলে আমরা কি করে সেন্ড করতাম? আমরা কিছুদিন আগেও অবধিও ব্যবহার করেছি যে ওই শেয়ার ইট বা জেন্ডার, বা এখনো হয়তো অনেকে ব্যবহার করে। তাদের ক্ষেত্রে ওই জেন্ডার বা শেয়ার ইট দিয়ে আমরা ছবিটা শেয়ার করে দিতাম। তার মানে কি হলো, আমার মোবাইলে থাকা বা আমার কাছে আমার ডিভাইসে থাকা ডেটাটাকে আমরা অন্য কোনো কম্পিউটার বা মোবাইলে আমরা ট্রান্সফার করে দিলাম। এটাই হচ্ছে নেটওয়ার্কিং, মানে ডেটা এক্সচেঞ্জ করা। আমি এখান থেকে ডেটা কাউকে দিতে পারছি, সে আবার আমাকে কিছু ডেটা দিতে পারছে। এই যে ডেটার আদান প্রদান, এটাই হচ্ছে নেটওয়ার্কিং। আমরা যদি এবার একটু কম্পিউটার ওয়াইজ আমরা যদি ভাবি, ধরো দেখা গেল যে 3টে কম্পিউটার আছে। এটাকে আমি বলছি কম্পিউটার 1, এটা কম্পিউটার 2, আর এটা কম্পিউটার 3। এখন এই 3টে কম্পিউটারের মধ্যে দেখতে পাচ্ছ যে কোনো যোগাযোগ নেই। ফলে দেখা গেল যে একটা বাস্তব সমস্যা, ধরো আমি তোমাদের বলি, যে তুমি ধরো কাজ করছিলে আজকে C2-তে বসে, তুমি একটা কোনো কাজ অর্ধেক অবস্থায় রেখে দিয়ে গেছো, ভাবলে আবার কালকে এসে করবে। কিন্তু কালকে তুমি এসে দেখলে যে C2-তে অন্য কেউ বসে পড়েছে। তাহলে তোমার কাছে অপশন হচ্ছে C1-এ বসা বা C3-তে বসা। কিন্তু C1 বা C3-তে বসলে যেটা তোমার অসুবিধা হবে, তুমি যে কাজটা অর্ধেক অবস্থায় রেখে গেছিলে C2-তে, সেটা তুমি পাচ্ছ না। তোমাকে হয় ওই পেন ড্রাইভে করে ওখান থেকে নিতে হবে, বা সিডিতে করে রাইট করে নিতে হবে, নিয়ে তোমাকে ওখানে যেতে হবে। আবার এটা হতে পারে তুমি যে সফটওয়্যারটা ব্যবহার করে C2-তে তুমি কাজ করছিলে, সেই সফটওয়্যারটা আবার C1 বা C3-তে নেই। এরকম সমস্যাগুলো হতে পারে। তাহলে এই যে কম্পিউটারগুলোর মধ্যে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, ফলে কম্পিউটারগুলোর মধ্যে কোনো ডেটা এক্সচেঞ্জ হবে না, ডেটার আদান প্রদান হবে না, এটাকে বলে হচ্ছে স্ট্যান্ড অ্যালোন সিস্টেম। স্ট্যান্ড অ্যালোন সিস্টেম, তোমরা জানো অ্যালোন মানে হচ্ছে একা। অতএব এগুলো সব কম্পিউটারগুলো একা একা কাজ করছে, কেউ কারোর সাথে কোনোভাবে লিঙ্কড নয়। এবার আমি যদি এই ব্যবস্থাটাকে আমি তার দিয়ে কম্পিউটারগুলোকে যুক্ত করে দিই, তাহলে এটাই হয়ে গেল একটা নেটওয়ার্কিং ব্যবস্থা। তার কারণ এই নেটওয়ার্কিং ব্যবস্থাটার ফলে কম্পিউটারগুলোর মধ্যে ডেটা এক্সচেঞ্জ করা যাবে। এবং এই যে নেটওয়ার্কিং সেটআপ করা হলো, তার ফলে এই কম্পিউটারগুলোকে তখন বলা হয় একটা নোড। কি বলা হয়? নোড। তার মানে এটাকে আমরা বলতে পারি নোড 1, এটা নোড 2, এটা নোড 3। তাহলে কম্পিউটারগুলোকে যখন আমরা একটা মিডিয়া দিয়ে যুক্ত করে দিলাম, একটা তার দিয়ে যুক্ত করে দিলাম, এটা তার কিরকম তার, কি তার, সেটা আমরা পরে আবার ডিসকাস করব। কিন্তু আমরা মূল যে ব্যাপারটা, আমরা 3টে কম্পিউটারকে এখন যুক্ত করে দিয়েছি। যুক্ত করে দেওয়ার ফলে কম্পিউটারগুলোর মধ্যে ডেটা এক্সচেঞ্জ হচ্ছে। অতএব এটা একটা নেটওয়ার্কিং ব্যবস্থা। এই ব্যবস্থাতে কম্পিউটারগুলোকে বলা হয় নোড। এবং যে তারটা দিয়ে যুক্ত করা হয়েছে
এটাকে বলে হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া বা কমিউনিকেশন মিডিয়ামও বলা হয়। ট্রান্সমিশন মিডিয়ার সোজা বাংলা বলতে গেলে হচ্ছে পরিবহন মাধ্যম। তাহলে নেটওয়ার্কিং কি হলো? নেটওয়ার্কিং এর এখন যদি সংজ্ঞা বলতে বলা হয় তাহলে কি বলবে, যে দুই বা তার বেশি কম্পিউটারগুলোর মধ্যে ইন্টার কানেকশনকে বলা হয়। ইন্টার কানেকশনের বাংলা হচ্ছে আন্তঃসংযোগ। তাহলে দুই বা তার বেশি কম্পিউটারগুলোর মধ্যে আন্তঃসংযোগ বা ইন্টার কানেকশন তৈরি করলে নেটওয়ার্কিং ব্যবস্থা পাওয়া যায়। নেটওয়ার্কিং ব্যবস্থায় প্রত্যেকটি ডিভাইসকে বলা হয় নোড, এবং যে মাধ্যম দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় ট্রান্সমিশন মিডিয়া বা কমিউনিকেশন মিডিয়াম। ঠিক আছে, স্ট্যান্ডঅ্যালোন সিস্টেমে আরেকবার একটু সাম আপ করে দিই পুরোটাকে। স্ট্যান্ডঅ্যালোন সিস্টেমের মধ্যে কোনো যোগাযোগ ব্যবস্থা থাকে না, ফলে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা এক্সচেঞ্জ করা যাবে না। আর নেটওয়ার্কিং ব্যবস্থায় কম্পিউটারগুলোর মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা আছে, এবং যোগাযোগ হওয়ার ফলে ডেটা আদান প্রদান করা যেতে পারে। এবং আরো যেটা ব্যাপার সেটা হচ্ছে নেটওয়ার্কিং ব্যবস্থায় কম্পিউটারগুলোকে বলা হয় নোড, ফলে এটা নোড 1, নোড 2, নোড 3। আর নেটওয়ার্কিং সিস্টেম যে তৈরি হলো, এই তৈরি হওয়ার মূলে হচ্ছে এই মিডিয়াটা, যে মিডিয়াটাকে বলা হয় ট্রান্সমিশন মিডিয়া বা পরিবহন মাধ্যম। ঠিক আছে, আচ্ছা, এই যে আমরা নেটওয়ার্কিং ব্যবস্থাটা দেখলাম, সেই নেটওয়ার্কিং ব্যবস্থাতে নিশ্চয়ই কিছু সুবিধা রয়েছে। তো সেই নেটওয়ার্কিং এর কি সুবিধা আমরা এখন সেটা দেখব। তাহলে অ্যাডভান্টেজেস অফ নেটওয়ার্কিং, বা সোজা বাংলায় বললে হচ্ছে সুবিধা। 1 নম্বর অবশ্যই তোমরা বলতে পারবে যে ডেটা এক্সচেঞ্জ, মানে তথ্য আদান প্রদান হয়। যেটা আমরা প্রথম ক্ষেত্রে বললাম যে একটা বাস্তব সমস্যার কথা, C2 তে আমি বসেছিলাম, পরের দিন এসে দেখলাম C2 তে অন্য কেউ বসে আছে, আমার ইনকমপ্লিট কাজটা আমি কি করে C1 বা C3 তে নিয়ে যাব, সেটা একটা সমস্যা হচ্ছিল। এখন নেটওয়ার্কিং ব্যবস্থা করে দেওয়ার ফলে কিন্তু তথ্য আদান প্রদান করা যাচ্ছে খুব সহজেই, বা ইনফরমেশন এক্সচেঞ্জ করা যাচ্ছে। তথ্য আদান প্রদান বা ইনফরমেশন এক্সচেঞ্জ করা যাচ্ছে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার। 2 নম্বর হচ্ছে সফটওয়্যার শেয়ারিং। মানে আমি ধরো যে কম্পিউটার 2 তে বসে কাজ করছিলাম, একটা নির্দিষ্ট সফটওয়্যার নিয়েই হয়তো আমি কাজ করছিলাম, হয়তো আমি ফটো এডিটিং করছিলাম, হয়তো আমি সাউন্ড এডিটিং করছিলাম, বা যে কোনো একটা কাজ করছিলাম। সেই কাজের জন্য নির্দিষ্ট সফটওয়্যার লাগে, তো সেই সফটওয়্যারটা আমি কম্পিউটার 2 তে ইনস্টল করেছিলাম। এখন সেই কম্পিউটার 2 এর সফটওয়্যারটাকে আমি অন্য কম্পিউটারে নিয়ে যেতে পারবো, যেহেতু নেটওয়ার্কিং করা রয়েছে। ফলে আমি অন্য কম্পিউটার বা অন্য নোডে বসলেও আমি কিন্তু সেখানে অতি সহজেই আমি সফটওয়্যারটাকে নিয়ে যেতে পারবো। 3 নম্বর হচ্ছে হার্ডওয়্যার শেয়ারিং। হার্ডওয়্যার কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যে কম্পিউটারের সাথে যে সমস্ত ডিভাইস গুলো কানেক্টেড রয়েছে সেটাকে বলে হচ্ছে হার্ডওয়্যার। তাহলে তুমি দেখবে যখন কোনো একটা ক্যাফেতে বা স্কুলগুলোতে যখন কাজ করা হয়, ধরো দেখা যাচ্ছে সেখানে হয়তো অনেকগুলো কম্পিউটার রয়েছে, 10টা কম্পিউটার রয়েছে। এই 10টা কম্পিউটারকে তো তার দিয়ে যুক্ত করা রয়েছেই, ফলে নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি হয়েছে। এটা N1, এটা N2, এরকম করে ধরো N10 অবধি গেছে। আর এইখানে আমাদের কাজটা হচ্ছে যে একটা ধরো N1, N2, N10 অবধি যে 10টা নোড রয়েছে তাদের মধ্যে যদি প্রিন্টিং করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করা হয়, এখানে একটাই প্রিন্টার অ্যাড করে দেওয়া হয়, যে প্রিন্টারটাকে শেয়ার করে দেওয়া হয়েছে। এই প্রিন্টারটাকে শেয়ার করে দেওয়া হয়েছে, ফলে N1, N2, N10 যেই প্রিন্ট করতে চাক না কেন এই প্রিন্টারটাই প্রিন্ট করবে। ফলে দেখা যাচ্ছে 10টা নোডের জন্য কিন্তু 10টা প্রিন্টার বা 10টা ধরো ডিভিডি রাইটার দরকার পড়ছে না। আমরা এই 10টা নোডের জন্য
একটা প্রিন্টার মানে অনেকগুলো নোট, একাধিক নোডের জন্য আমরা একটাই প্রিন্টার ব্যবহার করতে পারছি, ফলে হার্ডওয়্যার ডিভাইসটাও কিন্তু শেয়ার করা যাচ্ছে। আর 4 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে টেলি কনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং করা যায়। তোমরা কনফারেন্স ফেসিলিটিতে কল কি সেটা তোমরা এখন নিশ্চয়ই জানো, এটা আর আমাকে বলে দেওয়ার দরকার নেই। কিন্তু ভিডিও কনফারেন্সিং তোমরা জানো যে এই কিছুদিন আগেই এই করোনা আক্রান্ত হওয়ার পরে যখন প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টারদের সাথে কথা বলছিলেন, সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী প্রত্যেকটা রাজ্যে গিয়ে কথা বলছিলেন বা মুখ্যমন্ত্রীরা গিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলেন তা নয়, সেখানে কিন্তু পুরো ব্যাপারটাই হচ্ছিল ভিডিও কনফারেন্স। সেই ভিডিও কনফারেন্সিং এ কথা হচ্ছিল। এই টেলি কনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং অবশ্যই নেটওয়ার্কিং এরই একটা গুরুত্বপূর্ণ সুবিধা। নেটওয়ার্কিং এই কারণেই আমরা কিন্তু নেটওয়ার্কিং এর ব্যবহার করছি। আচ্ছা, নেটওয়ার্কিং এর সুবিধা আমরা দেখলাম যে 4টে সুবিধা আছে। একটা হচ্ছে যে ইনফরমেশন এক্সচেঞ্জ বা তথ্য আদান প্রদান, 2 নম্বর হচ্ছে সফটওয়্যার শেয়ারিং, 3 নম্বর হচ্ছে হার্ডওয়্যার শেয়ারিং, 4 নম্বর হচ্ছে টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং। নেটওয়ার্কিং এর অসুবিধা কি? দেখো, অ্যাজ সাচ অসুবিধা সেরকম নেটওয়ার্কিং এর কিছু নেই। আমি একটা নতুন সিস্টেম ব্যবহার করছি, তার তো কিছু বাধ্যবাধকতা থাকবেই। আমি নিশ্চয়ই এরকম বলতে পারি না যে মোবাইলের কি অসুবিধা, না মোবাইল মাসে মাসে রিচার্জ করতে হয়। মোবাইলের কি অসুবিধা, না মোবাইলের জন্য ছাত্রদের পড়াশোনা, স্টুডেন্টদের পড়াশোনা ক্ষতি হচ্ছে। সেটা মিস ইউজ, সেটা আলাদা ব্যাপার। মিস ইউজটাকে আমরা যদি অসুবিধা ধরি তাহলে হবে না। কিন্তু নেটওয়ার্কিং এর অসুবিধা বলতে গেলে আমাদের যেহেতু এইচএসএ অনেক সময় কোয়েশ্চেন দেয়, তাই আমাদের নেটওয়ার্কিং এর অসুবিধা কিছু খুঁজে বের করতে হবে আর কি। ঠিক আছে, যেরকম দেখো, তাহলে আমরা এখন করছি হচ্ছে নেটওয়ার্কিং এর অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজেস আর কি। 1 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে নেটওয়ার্কিংটা সেট আপ করার জন্য দক্ষ ব্যক্তি প্রয়োজন, মানে স্কিলড পারসন দরকার। সোজা বাংলায় বলতে গেলে দক্ষ ব্যক্তি দরকার। মানে আমি যে কোনো একজন নভিস লোক, সে কিন্তু নেটওয়ার্কিংটা সেট আপ করে দিতে পারবে না, আমাকে স্কিলড লোক চাই। এবং যত স্কিলড লোক আমরা হায়ার করব তার কিন্তু চার্জেসটাও বেশি হবে। ঠিক আছে, তাদের স্কিলড পারসন লাগবে। 2 নম্বর হচ্ছে রেগুলার মেনটেনেন্স, নিয়মিত রক্ষণাবেক্ষণ। কি বললাম? নিয়মিত রক্ষণাবেক্ষণ। আর 3 নম্বর বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে নেটওয়ার্কিং ব্যবস্থা করতে গেলে আমরা যখন একটু ডিটেলে যাব তখন দেখতে পাবো কিছু এক্সট্রা ডিভাইসের প্রয়োজন হয়। মানে অতিরিক্ত কিছু মেশিন বা যন্ত্র বলতে পারো, অতিরিক্ত যন্ত্র দরকার পড়ে। সেগুলোর জন্য একটা এক্সট্রা কস্ট, এক্সট্রা ডিভাইসের জন্য এক্সট্রা কস্ট। যে আমি বললাম যেটা, যে মোবাইলের অসুবিধার ক্ষেত্রে আমি নিশ্চয়ই এটা বলতে পারি না মোবাইলের অসুবিধা হলে আমাকে দাম দিয়ে হ্যান্ডসেট কিনতে হয়। আমি নেটওয়ার্কিং ব্যবস্থাটা কি সেটা জেনে আমি যদি সেটা ব্যবহার করতে চাই তাহলে আমাকে এগুলো ইনভেস্ট করতেই হবে। আমি টিভির অপকারিতা এটা বলতে পারি না যে আমাকে মাসে মাসে রিচার্জ করতে হয় বা আরো অনেক কিছু ইলেকট্রিকের খরচ হয়, আমি তো সেগুলো জেনেই আমি টিভি কিনতে রাজি হয়েছি না। ঠিক সেরকমই নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও অ্যাজ সাচ অসুবিধা কিছু নেই। তুমি বুঝতেই পারছো সবকটাই তোমরা, যে এটা স্কিলড পারসন, দক্ষ ব্যক্তি তো দরকারি, এটা নেহাত ছেলে খেলার ব্যাপার নয়। 2 নম্বর হচ্ছে নিয়মিত রক্ষণাবেক্ষণ। ওই যে তারগুলোকে যুক্ত করা হলো কম্পিউটারের সাথে, তারগুলো কেটে গেছে না ছিঁড়ে গেছে না পোকায় কেটে দিয়েছে সেগুলো লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর হচ্ছে কিছু এক্সট্রা ডিভাইস লাগে, সেই এক্সট্রা ডিভাইসগুলোর জন্য এক্সট্রা কস্টিং রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ক্লাসে আমরা কি কি শিখলাম?
এক হচ্ছে নেটওয়ার্কিং কাকে বলে, নেটওয়ার্কিং এর সুবিধা এবং অসুবিধা।